আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইয়াসির ম্যাথ কেয়ার একাডেমির স্পেশাল ম্যাথ কোর্সে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আমি তোমাদের সঙ্গে রয়েছি ইয়াসির আল সাদি ভাইয়া, বিএসসি অনার্স তৃতীয় বর্ষ অধ্যয়নরত গণিত বিভাগ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। আজকের এই ম্যাথ স্পেশাল কোর্সের প্রথম ক্লাসে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশন নিয়ে। তো অবশ্যই ক্লাসটি তোমরা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে এবং খাতা কলম সঙ্গে নিয়ে দেখবে। আমি বোর্ডে যা যা লিখবো, যা যা বলবো, তোমরা সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নিবে, যাতে পরবর্তীতে এই পড়াগুলি তোমাদের রিভিশন দিতে আর কোনো রকম অসুবিধা না হয়। এবং যে যেখান থেকে ক্লাস দেখছে বেশি বেশি ফ্রেন্ড সার্কেলে আমাদের শেয়ার করে দিবে, যাতে করে তারাও উপকৃত হতে পারে। তো চলো আর তোমাদের সময় নষ্ট না করে আমি শুরু করে দিচ্ছি আমার মূল আলোচনা। দেখো, বোর্ডে আমরা লিখে রেখেছি অধ্যায় 2 সেট ও ফাংশন এর আজকে আমরা কোন কোন বিষয় শিখবো। আজকে আমরা শিখবো সেট কি, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট এবং অসীম সেট। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি সেট কি এটা শেখার মাধ্যমে। সেট কি, আচ্ছা, তো সেট কি এটা বোঝার আগে আমরা একটু জানতে চাই সেট শব্দের অর্থ। সেট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা বা একত্রিত করা। কি করা বললাম? সংগ্রহ করা বা একত্রিত করা। আচ্ছা, তাহলে ভাইয়া এবং আপুরা, তোমাদেরকে যদি কেউ বলে যে বলো তো সেট শব্দের অর্থ কি, তাহলে তোমরা বলবে সংগ্রহ করা বা একত্রিত করা। এখন প্রশ্ন, ভাইয়া কি সংগ্রহ করব বা কি একত্রিত করব? এখন তোমরা যে যেখান থেকে ক্লাস দেখছো, তোমাদের আশেপাশে যা কিছু আছে তার মধ্যে থেকে কিছু জিনিসকে নির্দিষ্ট করে তোমরা খাতায় লিখবে। যেমন আমি বোর্ডে দেখো, আমার এখানে আশেপাশে যা কিছু আছে তার মধ্যে থেকে আমি নির্দিষ্ট করে গাছপালা, মসজিদ, কলেজ, স্কুল, ওকে, তোমরা তোমাদের আশেপাশে যা কিছু আছে তার মধ্যে থেকে নির্দিষ্ট করে এরকম কয়েকটা জিনিসকে খাতায় লিখবে। আমি যেমন যেখান থেকে তোমাদের ক্লাসটা করাচ্ছি সেখানে আমি যা যা দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে নির্দিষ্ট করে আমি গাছপালা, মসজিদ, কলেজ এবং স্কুলকে বোর্ডে লিখলাম। এই যে লেখার ফলে আমি এখানে যে আকারটা পাচ্ছি এটাকে বলা হয় সংগ্রহ করা বা একত্রিত করা। আর এই সংগ্রহ করা বা একত্রিত করার মাধ্যমে আমরা যে আকারটা পাইলাম এটাই হচ্ছে সেট। বুঝতে পেরেছো? এই যে তোমরা তোমাদের আশেপাশে যা কিছু দেখছো তার মধ্যে থেকে এরকম সংগ্রহ করে খাতায় লিখলে, আমি যেখানে আছি এইখানে আমার আশেপাশে যা কিছু আছে তার মধ্যে থেকে আমি নির্দিষ্ট করে যে চারটা জিনিসকে আমি বোর্ডে লিখলাম, কি কি? গাছপালা, মসজিদ, কলেজ এবং স্কুল। এইটা হচ্ছে আমার সংগ্রহ করা বা একত্রিত করা। আর এই সংগ্রহ করা বা একত্রিত করার ফলে আমি যে আকারটা পাইলাম এটা হচ্ছে আমার সেট। এখন এইটা যে আমার একটা সেট, তাহলে এইটাকে বোঝানোর জন্য আমার কি করতে হবে? অবশ্যই কিছু একটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা সেই জন্য ব্যবহার করবো এখানে এই দ্বিতীয় বন্ধনীটা। এখন এইটাকে আমরা বলতে পারবো এটা হলো আমাদের একটা সেট। ঠিক আছে? এখন তোমাদের মনে প্রশ্ন, ভাই আমরা এই সেটটাকে বোঝানোর জন্য আমি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম কেন? আমাদের তো প্রথম বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, আমরা তো এই দুটার মধ্যে একটা ব্যবহার করতে পারতাম। দ্বিতীয় বন্ধনীর দ্বারাই কেন আমরা এই সেটটাকে এভাবে বুঝাইলাম? এরকম প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে। তো চলো আমি বিষয়টা ক্লিয়ার করি। তো এটা ক্লিয়ার করতে গেলে আমাদের জানতে হয় সেটের আবিষ্কারক সম্পর্কে। সরি, তাহলে আমি কি বললাম, আমরা কেন দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম, প্রথম বা তৃতীয় বন্ধনী ব্যবহার করলাম না, এই বিষয়টা জানতে গেলে আমাদের জানতে হবে সেটের আবিষ্কারক সম্পর্কে। তো চলো আমরা তার সম্পর্কে ছোট্ট করে জেনে আসি। সেটের আবিষ্কারক তিনি হচ্ছেন এখন জার্মান গণিতবিদ, তার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। কি বললাম, আমাদের এই সেট যিনি আবিষ্কার করেন তিনি এখন জার্মান গণিতবিদ, তার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। তো জর্জ ক্যান্টর স্যার যখন সেটটা প্রথম আবিষ্কার করলেন তখন তিনি এই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে সেটটাকে লিখেছিলেন। তো উনি যেহেতু সেটের আবিষ্কারক, ওনাকে অনুসরণ করার জন্য আমরা কি করে থাকি, এই সেটটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করে থাকি, প্রথম বা তৃতীয় বন্ধনীর মাধ্যমে নয়। বিষয়টা আসলে তোমাদের কাছে ক্লিয়ার কেনই আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটটাকে প্রকাশ করে থাকি। আচ্ছা,
এটা তো হলো সেটকে প্রকাশ করা। এখন দেখো এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা যে কয়েকটা বিষয়কে নিয়ে সেটটা পেয়েছি, এই প্রত্যেকটা বিষয়কে আমরা কমা দিয়ে কেন লিখলাম, এক জায়গায় কেন লিখলাম না? কারণ দেখো গাছপালা এটা একটা জিনিস, মসজিদ একটা জিনিস, কলেজ একটা, স্কুল একটা, তাহলে চারটা আলাদা জিনিস। তাহলে এই চারটা আলাদা জিনিসকে নিয়ে যখন আমি একটা সেট গঠন করলাম, এখন এই যে গঠন হওয়া সেটের মধ্যে এই যে চারটা যে আলাদা আলাদা জিনিস আছে, এই প্রত্যেকটা জিনিস হবে আমার এই সেটের এক একটা উপাদান। তাহলে আমরা এগুলোকে কি বলবো, এই সেটের একটা উপাদান। তাহলে এটা আমাদের একটা সেট গঠন হচ্ছে, তাই না? তাহলে এই যে আলাদা আলাদা উপাদান আমার সেটটা গঠিত হয়েছে, এই আলাদা উপাদানকে আমরা কি বলবো, এই সেটের হচ্ছে এক একটা উপাদান। এখন প্রশ্ন ভাইয়া, এই গাছপালা, মসজিদ, কলেজ, স্কুল এগুলো তো আমাদের ম্যাথে কোনো কাজে আসবে না, তাহলে ম্যাথে আমরা কিভাবে সেটটা প্রকাশ করব? খেয়াল করো, আমরা সেটকে ম্যাথে কিভাবে প্রকাশ করব সেটা শেখার আগে আরেকটু ছোট্ট করে শিখে নিই। সেটা হচ্ছে আমরা সেটকে নামকরণ করি ইংলিশ বর্ণমালা, ইংলিশ ক্যাপিটাল বর্ণমালা দ্বারা। তাহলে আমরা সেটের নামকে প্রকাশ করি ইংলিশ ক্যাপিটাল বর্ণমালা দ্বারা। যেমন দেখো এ, এরকম বি, সি, ডি, ডট ডট ডট, হ্যাঁ, এক্স, ওয়াই, জেড। তাহলে এরকম ইংরেজি বড় ক্যাপিটাল বর্ণমালা দ্বারা আমরা সেটকে প্রকাশ করি। তাহলে আমি এই সেটের নামকরণ করলাম এ, তাহলে আমি এ দ্বারা কি করলাম, এই সেটকে নামকরণ করলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা এ সেট। বুঝতে পারছো? তাহলে তোমাদেরকে যদি বলা যে এই সেটের নামকরণ কিভাবে করা হয়, তাহলে তোমরা বলবে যে সেটের নামকরণ করা হয় ইংলিশের ক্যাপিটাল বর্ণমালা দ্বারা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমাদের তো গুলিতে তো এই ধরনের বিষয়গুলিতে তো সেট গঠন করলে হবে না। তাহলে আমি এই সেটটাকে দেখো কি করব, তাহলে গুলিতে আমাদের কিটা কাজ করতে হয়, সংখ্যা নিয়ে কাজ করতে হয়, তাই না? তাহলে সংখ্যা নিয়ে কিভাবে আমরা কাজ করব? দেখো, তাহলে আমি গাছপালা এটা কোথায় আছে, আমি এটাকে শুরুতে আছে জন্য আমি এটাকে 1 দিলাম। তাহলে গাছের পরে মসজিদ, তাহলে কয় নাম্বার আছে, 2, আমি এখানে 2 দিলাম, এটা 3, আর দেখো স্কুল 4 নাম্বার 4 দিলাম। তাহলে এই যে দেখো আমরা সংখ্যার মাধ্যমে একটা সেট গঠন করে ফেললাম, এইটা হচ্ছে আমাদের একটা সেট। আর এইটা আমাদের কি করবে, ম্যাথমেটিক্সে এইটা আমাদের কাজ হবে। ওকে, আচ্ছা, তাহলে এই সেটের এই 1, 2, 3, 4 আলাদা আলাদা এগুলো এক একটা কি এই সেটের উপাদান। ঠিক যেমন এই গাছপালা, মসজিদ, কলেজ, স্কুল এই উপরের সেটের উপাদান, তেমনি এই সেটের আমাদের এই 1, 2, 3, 4 হচ্ছে এক একটা উপাদান। আর এগুলিকে নিয়ে আমাদের কাজ হবে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা সেটকে কিভাবে প্রকাশ করি, সেট কিভাবে গঠন হলো, আমরা এগুলো জানলাম। এখন জানবো সেটের সংজ্ঞা কি। দেখো এতক্ষণ আমরা কি বুঝলাম, এতক্ষণ আমরা কি জানলাম, কি বুঝলাম, আমরা যা এতক্ষণ যা করলাম, যা দেখলাম, যা বুঝলাম, সব কি আমাদের বাস্তব জীবনের বিষয়বস্তু না? বাস্তব জীবনে না? এই যে গাছপালা, মসজিদ, কলেজ, স্কুল, এই যে সংখ্যাগুলি সমস্ত কি বাস্তব জীবনের বিষয়বস্তু নিয়ে কিন্তু আমাদের কাজ হইলো। তাহলে সেটের সংজ্ঞা দিতে গেলে আমরা বলবো যে আমাদের বাস্তব জীবনের নির্দিষ্ট সংগ্রহকে, আমাদের বাস্তব জীবনের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয়। বা এরকম বলতে পারি আমরা বাস্তব জীবনে যা কিছু দেখতে পাই তার সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তার উদাহরণ হচ্ছে এইটা। আর সংখ্যাকে বলতে পারি আমরা বাস্তব জীবনে যে সকল সংখ্যাকে দেখতে পাই তার একটি সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তার উদাহরণ আমরা যে দেখতে পাচ্ছি। তাহলে আপনি এবং ভাইয়েরা আমরা সেটের সংখ্যা কি বুঝলাম, আমরা আমাদের বাস্তব জীবনে যা কিছু দেখতে পাই তার সুনির্দিষ্ট সংগ্রহটা হচ্ছে সেট। ঠিক আছে না? বাস্তব জীবনে কেন বললাম, দেখো আমরা এখানে যা যা লিখেছি, যা যা শিখলাম সমস্ত কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি, অনুভব করতে পারতেছি, এই কারণেই বাস্তব জীবনের কথাটা আসছে। তাহলে সেটে আমরা কি বুঝলাম, যেটাই হবে আমরা বাস্তব জীবনের বিষয়বস্তুগুলো বা বাস্তব জীবনের সংখ্যাগুলো, অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা চোখে দেখতে পাবো, বুঝতে পারবো, সেগুলি নিয়ে আমরা কাজ করবো। তাহলে আশা করি আমরা সেটের সংজ্ঞা এবং এখান থেকে যা যা বোঝার বিষয়গুলি আমরা সকলে বুঝতে পেরেছি। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এরপরে আমি আবার বিষয়গুলি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝেছো, আমি চলে যাচ্ছি পরবর্তী টপিকে। ওকে, তাহলে আমার পরবর্তী টপিকটা কি ছিল জানো, সেট প্রকাশের পদ্ধতি, তাই না? তো চলো আমরা সেট প্রকাশের পদ্ধতিটা নিয়ে একটু কথা বলি। তাহলে আমার এটা কি সেট প্রকাশের
পদ্ধতি। ওকে, এইটা কি ভাইয়া? সেট প্রকাশ করার পদ্ধতি। আমরা তো একটু আগে সেট প্রকাশ করলাম, ওইভাবে করলে তো হয়, কিন্তু না, অঙ্ক করার সময় আমাদের এই সেটটাকে দুই ভাগে আমরা প্রকাশ করে থাকবো। কয়ভাবে? দুই ভাবে আমরা প্রকাশ করে থাকবো। তাহলে কি কি ভাবে? আমাদের এক নম্বর থাকবে হচ্ছে তালিকা পদ্ধতিতে, আর দুই নম্বর আমরা প্রকাশ করে থাকবো গঠন পদ্ধতি। তাহলে আবু ভাই আমি কি কি জানি বললাম? তাহলে অঙ্ক করার সময় আমরা সেটকে দুইটা মাধ্যমে প্রকাশ শিখবো, দেখবো। সেটা হচ্ছে এক নম্বর তালিকা পদ্ধতি, দুই নম্বর গঠন পদ্ধতি। তো ভাইয়া তালিকা পদ্ধতি কোনটা? এই যে একটু আগে আমরা দেখলাম, আমি কি লিখেছিলাম? এ একটা সেট, আমি কি লিখেছিলাম? 1 2 3 4 এরকম লিখেছিলাম না? তাহলে দেখো এই যে এই একটা সেট, তার উপাদানগুলিকে আমি কি লিখেছিলাম? 1 2 3 4 এগুলোকে আমি কি বললাম? উপাদান বললাম, তাই না? তাহলে এই যে এইভাবে একটা সেটকে যখন আমরা সরাসরি প্রকাশ করে দিচ্ছি, তখন আমরা এই প্রকাশ পদ্ধতিটাকে আমরা বলবো কি বলবো? তালিকা পদ্ধতি বলবো। ঠিক আছে? তাহলে আমরা একটা সেটকে যদি এরকম সরাসরি প্রকাশ করি, তাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি। তাহলে আমরা সংখ্যা হিসেবে বলতে পারি সেটকে যে পদ্ধতিতে সরাসরি প্রকাশ করা হয়, তাহলে সেটকে যে পদ্ধতিতে সরাসরি প্রকাশ করা হয় সেটা হবে সেটের তালিকা পদ্ধতি। এখন ভাই তালিকা পদ্ধতি তো আমরা শিখলাম, তখন জানলাম, তাহলে গঠন পদ্ধতিটা কোনটা? আসুন এখন আমরা একটু গঠন পদ্ধতিটা সম্পর্কে জেনে আসি। আমি আবারও বলছি, প্রত্যেকটা জিনিস খাতায় নোট করে নিবে, পরবর্তীতে পড়ার সময় তোমাদের নোটগুলি সহায়ক হিসেবে কাজে দিবে। সরি, আমি এখন যদি একটু গঠন পদ্ধতিটা বোঝার চেষ্টা করি, গঠন পদ্ধতি জিনিসটা আসলে কি? গঠন পদ্ধতি জিনিসটা হচ্ছে এই পদ্ধতিতে আমরা সেটকে সরাসরি প্রকাশ করব না। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সেটকে আপনি সরাসরি প্রকাশ করবেন না তো কিভাবে প্রকাশ করবেন, তাই না? আমি যখন বললাম সেটকে আমি এই গঠন পদ্ধতিতে সরাসরি প্রকাশ করব না, তখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, ভাইয়া আপনি সেটকে তাহলে কিভাবে প্রকাশ করবেন? তাহলে আমি সেটকে সরাসরি প্রকাশ না করে একটা শর্তের মাধ্যমে প্রকাশ করব। কিসের মাধ্যমে প্রকাশ করব? একটা শর্তের মাধ্যমে। আর এই শর্তের মাধ্যমে যখন আমি সেটটাকে প্রকাশ করে নিলাম, নেওয়ার ফলে আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি সেই পদ্ধতিটা হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে গঠন পদ্ধতিতে আমরা সেটকে কিভাবে প্রকাশ করব? আমরা চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা জেনে নিই, তাহলে বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাই আমি যেহেতু তালিকা পদ্ধতি সেটকে এ দ্বারা প্রকাশ করেছি, আমি গঠন পদ্ধতি সেটটাকে আমি বি দ্বারা প্রকাশ করছি। তাহলে আমি যদি এখানে লিখি x, তারপরে আমি লিখব এখানে স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। ওকে, তাহলে এখানে কি লিখলাম ভাইরা? x has, আমি একটা দেখো এখানে একটা জিনিস আছে, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি আগে। এই যে দেখো, আমি এটা লেখার শুরুতে দুইটা x এর মাঝখানে একটা চিহ্ন দিয়েছি, দুইটা x এর মাঝখানে একটা চিহ্ন দিয়েছি, এটাকে বলা হয় such that, s u c s, such t h a t, that। তাহলে এটাকে কি বলা হয়? such that। তাহলে such that এর আগে একটা x, পরে একটা x, কেন এখানে x ব্যবহার করা হলো? তাহলে খেয়াল করো, এখানে আমার এই যে সেটটা আমি লিখেছি, এই সেটে কি এইভাবে কোনো সংখ্যা দেওয়া আছে? নাই। তাহলে আমার এখানে একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত? যে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এখন এখানে এই x such that x, এইটা বোঝানোর কারণ হচ্ছে যে এই b সেটের আমার একটা উপাদান হচ্ছে কি? এই x। এই b সেটের আমার একটা উপাদান কি? এই হচ্ছে x। এখন এই x এর মান হবে কি? এই যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, এটা হবে কি আমার x এর মান, আর এই x এর মানটা হবে আমার এই b সেটের এক একটা উপাদান। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখানে x such that x দ্বারা বোঝানো হচ্ছে যে এই b সেটের x হচ্ছে একটা উপাদান, আর এই x এর প্রত্যেকটা মান হবে আমার এই b সেটের এক একটা এরকম। তাহলে এই b সেটের x হচ্ছে একটা উপাদান, আর এই x এর মানগুলি নিয়ে গঠিত হবে আমার এই b সেটটা। ওকে, আচ্ছা, তাহলে এই যে সেটের যে আকারটা, এটাকে বলেছি আমরা গঠন পদ্ধতি। এই যে গঠন পদ্ধতির এই অংশটুকু,
এই যে খেয়াল করো, এই যে স্বাভাবিক সংখ্যা আকারে লেখা আছে, এইটাকে বলা হয় শর্ত। ওকে, তাহলে এরকম শর্তের মাধ্যমে যখন আমরা সরাসরি না প্রকাশ করে এরকম শর্ততে যখন আমরা একটা সেটকে প্রকাশ করব, এই প্রকাশ পদ্ধতিটাকে আমরা গঠন পদ্ধতি। আর যদি আমরা সরাসরি এইভাবে লিখি তাহলে এটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। তাহলে আমাদের গণিতে আমাদেরকে এই দুইটা পদ্ধতির ব্যবহার করতে হবে। তো চলো আমরা ছোট্ট দুইটা উদাহরণ সলভ করার মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই আসলে তালিকা পদ্ধতিতে কি এবং গঠন পদ্ধতিটা কি, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। তো চলো আমি এগুলিকে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো অনলাইনে ক্লাসের আরো একটা সুবিধা হচ্ছে যে টিচার্সকে যে কোনো সময় থামানো যায়। তো কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে সেখানে ভিডিওটা বন্ধ করে ওই জায়গাটা ভালো করে বুঝে খাতায় একটু প্র্যাকটিস করে নোট করে নিয়ে আবার ভিডিওটা দেখা যায়। তাই অবশ্যই অবশ্যই আমার ক্লাসগুলি বেশি বেশি শেয়ার করে দিবে তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মাঝে যারা সহজে গণিতটা শিখতে চায়। তো এখন কি করব, আমরা সংক্ষিপ্ত উদাহরণের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব। চলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমি দুঃখিত, কলমের হেডটা পড়ে গেছে, উঠে নিলাম। আচ্ছা দেখো, আমি যদি উদাহরণটা লিখি, এ আমি একটা সেটের নাম দিচ্ছি, যেখানে আমার দেওয়া আছে 7, 14, 21 and 28। তো এইটাকে বলা হলো গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কিসের পদ্ধতিতে প্রকাশ করো? ওকে, আচ্ছা দেখ, আমরা এটা বোঝার জন্য একটু দিচ্ছি। তাহলে এখন সিরিজের যে প্রকাশ পদ্ধতিটা আছে এটাকে কি বলে? এই দেখো তো, এই এ সেটটা এখন এখানে যে আকারটাতে আছে এটাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি, তাই না? তাহলে এটাকে কেন তালিকা পদ্ধতি বলছি? এখানে আমার সেটটাকে সরাসরি প্রকাশ করা আছে। তাহলে এখান থেকে কি করবো, আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করবো, অর্থাৎ একটা শর্তের মাধ্যমে আমরা সেটটাকে প্রকাশ করব। এখন এই গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য তোমাকে সর্বসময় ব্যবহার করতে হবে এই যে এই চিহ্নটা, এই x such that x, এই কথাটা আমার গঠন পদ্ধতি যখন বলবে প্রত্যেকটা ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। তো অবশ্যই অবশ্যই এটা মনে রাখবে যে সেট গঠন পদ্ধতি শুরুতে আমার এই অংশটা ব্যবহার করতে হবে। তাহলে আমি তাই যদি করি, দেখো আমি যদি এখানে দেখো, তাহলে আমি এই x such that x এই কথাটা আমি এখানে লিখলাম। এখন এই 7, 14, 21 আর এগুলো কি ভাই? গুণিতক তো আমরা সবাই বুঝি। গুণিতকটা কি? গুণিতক হচ্ছে যে সংখ্যা দ্বারা এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে সেটা হবে কি এই সংখ্যাগুলা গুণিতক। তাহলে দেখো, আমি যদি 14 কে 7 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো কত? 2। আমি যদি 21 কে 7 দ্বারা ভাগ করি আমি পাবো 3। আমি যদি 28 কে 7 দ্বারা ভাগ করি আমি কত পাবো? 4। তো দেখো, আমি 7 দ্বারা যদি এই 14, 21 এবং 28 কে ভাগ করি তাহলে কিন্তু আমি ভাগফল একটা করে পাচ্ছি। তাহলে আমি কাকে বললাম? গুণিতক হচ্ছে যে সংখ্যা দ্বারা এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে ওই সংখ্যাটা হবে এই সংখ্যাগুলোর গুণিতক। আর দেখো 7 দ্বারা আমি 14, 21, 28 কে ভাগ করতে পারছি, তার মানে আমার এই 14, 21 এবং 28 এগুলো কি 7 এর গুণিতক। তাহলে আমি এখন এই 14, 21, 28 না লিখে আমি লিখবো যে 7 এর গুণিতক। ওকে, তাহলে আমাদের কি এরকম বুঝতে হবে এখানে কি বলা আছে। যেহেতু আমরা এখানে দেখো দেখলাম আমার এখানে 7 এর গুণিতক দেওয়া আছে, তাহলে এই জন্য আমরা এখানে 7 এর গুণিতকটা লিখলাম। এখন দেখো তো, আমাদের কি 7 এর গুণিতক শুধু এই 14, 21 আর 28 তা কিন্তু নয়, 7 এর কিন্তু আরো গুণিতক রয়েছে। তো তার মধ্যে থেকে আমার এখানে এই কয়েকটা দেওয়া আছে। তাহলে এখন এই শর্তের মাঝে এমন আরেকটা মানে অংশ আমাদেরকে যুক্ত করতে হবে যাতে করে আমরা বুঝতে পারি 7 এর গুণিতক কি হবে, কিন্তু এই 4টা হবে, এর বেশিও হবে না এর কমও হবে না। তাহলে এটা বোঝানোর জন্য আমরা এখন কি করবো একটু খেয়াল করো। এইখানে প্রত্যেকটা মান আমার কি শূন্য থেকে বড়, তাই আমি লিখতে পারবো না। 7 is greater than 0, 14 is greater than 0, আমি লিখতে পারবো কিনা এরকম?
21 is greater than 0, তাহলে এই প্রত্যেকটা মান কি শূন্য থেকে বড় কিনা? আমার এই প্রত্যেকটা মান কিন্তু কি শূন্য থেকে বড়। এখন এখানে তো আর 7 গ্রেটার দেন 0, 14 গ্রেটার দেন 0, 21 গ্রেটার দেন 0 এইভাবে তো এটা লেখা যাবে না। তাহলে এমন একটা আকার আমাদেরকে লিখতে হবে যাতে করে এই পুরো আকারটা আমাদের বোঝায়। আর এই পুরো আকারটা আমাদের কিভাবে বোঝাবে? এই যে দেখো শুরুতে আমরা x such that x ব্যবহার করেছি। একটু আগে আমরা বললাম যে x such that x স্বাভাবিক বেজোড় সংখ্যা। তাহলে আমি তোমাকে কি বললাম যে b, তখন আমার এখানে এরকম ছিল তাই না, যে একটু বোঝার চেষ্টা করো, এরকম ছিল স্বাভাবিক বেজোড় সংখ্যা, এরকম ছিল না? তো তখন আমি কি বলেছিলাম যে এই b সেটের x হচ্ছে একটি উপাদান আর এই x এর প্রত্যেকটা মান নিয়ে গঠিত হবে b সেট। তাহলে তেমনি এই a সেটকে যখন আমি এখানে গঠন পদ্ধতিতে প্রকাশ করছি, তখন এই a সেটের x হচ্ছে একটা উপাদান আর এই x এর সকল মান নিয়ে গঠিত হবে a সেট এমন ভাবে। তাহলে এই x এর প্রত্যেকটা মান হচ্ছে 7, 14, 21 এবং 28। তাহলে আমি যদি এখানে লিখি x greater than 0, তার মানে বোঝাচ্ছে যে x এর প্রত্যেকটা মান হবে শূন্য থেকে বড়। তাহলে এটার দ্বারা আমরা এখন দেখো 21, 14, 7, 28 প্রত্যেককে বোঝাচ্ছে। তাহলে আমি এই কথাটা লিখবো। এখন এই কথাটা শুধু লিখলে হবে না, এখানে আমার আছে 28। তাহলে আমি কি এখন এভাবে লিখবো? এখন আমি এখানে এভাবে লিখবো যে আপনারা দেখো তো লেস দ্যান, আচ্ছা আমি যদি এখন এখানে x এটাকে বলে লেস দ্যান 28, তাহলে x এর মান 28 থেকে ছোট। তাহলে x এর মান যদি 28 থেকে ছোট হয় তাহলে কি হবে? 7, 14, 21 হবে, 28 তো হচ্ছে না। তাহলে 28 কেও বোঝাতে হবে, এজন্য আমি এখানে ব্যবহার করব। যদি আমি দেখো নিচে একটা এরকম চিহ্ন দেই, এইটাকে বলে লেস দ্যান ইকুয়াল। তাহলে x লেস দ্যান ইকুয়াল 28, তার মানে কি বোঝাচ্ছে যে x এর মান 28 এর সমান কিংবা 28 থেকে ছোট। তাহলে x এর মান 28 এর সমান মানে x এর মান একটা 28 হবে এবং 28 এর ছোট মানগুলা হবে। বুঝতে পেরেছো? এখন এই সত্যটাকে আমরা একটাই কিভাবে লিখব? দেখো তাহলে দুটো পাইলাম, তাহলে x greater than 0 পাইলাম আর x less than equal 28 পাইলাম। তাহলে আমি একটা শর্তে কিভাবে লিখব? তাহলে আমি x কে যদি এখানে লিখি, খেয়াল করো x, তাহলে x greater than 0, x টা আমার বাম পাশে আছে। আমি যদি x টাকে ডান পাশে নেই, শূন্যটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমার এরকম হবে না? এরকম দেখা যাবে কিনা? এই হাতটা দেখো আমার x এর দিকে আছে, আমি যদি x টাকে যদি ডান পাশে দিই তাহলে এই হাতটা x এর দিকে যাবে না? তো এরকম যাবে। তাহলে আমি যদি এখানে এরকম ভাবে লিখি আর এখানে যেটা আছে সেটা যদি লিখে দিই তাহলে দেখো তো, তাহলে এইটার দ্বারাও যা বোঝাচ্ছে, এইটার দ্বারা কিন্তু বোঝাচ্ছে x এর মান শূন্য থেকে বড় কিন্তু 28 এর সমান 28 এর থেকে ছোট। আর দেখো এইখানে যে কথাটা লেখা আছে, এই যে আলাদা আলাদা ভাবে যে কথা লেখা আছে একই জিনিস। তাহলে আমি এখন কি করব? এই কথাটা এখানে লিখে দেব। কোন কথাটা? এই যে এইটা আমি এখানে লিখে দেব, সরি x 28 সিঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দেব। এটাই হচ্ছে আমার গঠন পদ্ধতিতে প্রকাশ। বিষয়টা কি বুঝতে পেরেছো আমি কি করলাম? এখন দেখো আমি যদি বলি এটা আমার a সেট, খেয়াল করো তাহলে এই a সেটের x হচ্ছে একটা উপাদান আর এই x এর সকল মান হবে, x এর সকল মান নিয়ে কি হবে? আমার এই a সেটটা গুণিত হবে। তাহলে আমার x এর মান কি কি হবে? x এর মানের শর্ত দেওয়া আছে প্রথমে 7 এর গুণিতক। তাহলে x এর মান হবে আমার 7 এর গুণিতক। তো 7 এর তো অনেকগুলি গুণিতক, তাহলে 7 এর কোন গুণিতকগুলি হবে সেটা বোঝানোর জন্য আমার এখানে দেওয়া আছে শর্ত। সেখানে কি বলা হলো যে x এর মানটা হবে শূন্য থেকে বড় আর এইখানে ইকুয়াল দেওয়া হবে 28 এর সমান 28 এর থেকে ছোট। তাহলে 7 এর গুণিতক হবে যেগুলো কি হবে শূন্য থেকে বড় এবং অবশ্যই 28 এর ছোট, 28 এর সমান 28 এর ছোট। তাহলে এটা দ্বারা আমাদেরকে এই সেটটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা গঠন পদ্ধতি থেকে, তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ আমরা বুঝেছি। তাহলে দেখো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আমরা জাস্ট এটা একটু তোমাদেরকে শেখানোর জন্য যে কিভাবে তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতিতে করা যায় এটা আমরা শিখলাম। এখন একই জিনিস যদি আমাদেরকে বলে যে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেইটা কিভাবে করব,
আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আশা করি বিষয়টা আরো ভালো ক্লিয়ার হবে তোমাদের। দেখো এই জন্য আমি আরেকটা উদাহরণ যদি এখানে ব্যবহার করি, আমি এ সেটের নাম দিচ্ছি, তার মতো এইটা থাকছে 28 গুণনীয়ক। আচ্ছা, 28 গুণনীয়ক। আমার দেখো এটাকে বলা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কিসে প্রকাশ করো? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কিভাবে করব? দেখো আমি শুরুতে, দেখো গণন পদ্ধতি শুরুতে কিন্তু আমার এই কথাটা থাকবে, আমি আগে বলেছি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে x হচ্ছে এ সেটের একটা উপাদান এবং x এর প্রত্যেকটা মান নিয়ে আমার এ সেটটা গঠিত হবে। তাহলে আমরা এখানে এটার পরে কি শর্ত আছে? 28 এর গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? ওই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে প্রত্যেকটাই হবে 28 এর ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে প্রত্যেকটা হবে কি? এই সংখ্যার গুণনীয়ক। তাহলে 28 কে কি দ্বারা ভাগ করা যায়? আমি যদি এখানে লিখি, তাহলে আমি যদি 28 কে 2 দ্বারা ভাগ করি প্রথমে, তাহলে কত পাবো? 14। তারপর যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি দেখো 28 কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত পাচ্ছি? 14। তাহলে আমি যদি এখানে লিখি 2 আর 14, দেখো যে সকল সংখ্যা দ্বারা 28 কে ভাগ করে, তাহলে দেখো 2 দ্বারা ভাগ করে আমরা 14। আমি যদি 14 দ্বারা 28 কে ভাগ করি তাহলে পাবো 2। তাহলে 2 আর 14 28 এর গুণনীয়ক হলো। এখন দেখো আমি যদি এটাকে যদি আমি 7 দ্বারা ভাগ করি, আমি যদি এখন 28 কে 7 দ্বারা ভাগ করি, দেখো 28 যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 4 7 28। আবার 28 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 7। তাহলে দেখো 28 কে 7 এবং 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি এর গুণনীয়ক পাচ্ছি, দেখো সরি 4 7। ওকে, আবার দেখো, তাহলে দেখো 2 14 4 7 28 কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, 28 কিন্তু 28 দ্বারা ভাগ করা যায়। তাই এটা কিন্তু আমি একটু সাজাই লিখি। দেখো 1 2 4 7 14 28। তাহলে আমি কিভাবে এটা লিখলাম? গুণনীয়কের মানে হচ্ছে এই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আমার কি? এই সংখ্যার একটা গুণনীয়ক। আমরা ভাগ করে দেখলাম যে আমার 28 কে 1 দ্বারা ভাগ করা যায়, 28 কে 2 দ্বারা ভাগ করা যায়, 28 কে 4 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা 14 দ্বারা এবং 28 দ্বারা ভাগ করা যায়। এই কারণে আমার এগুলি হচ্ছে 28 এর গুণনীয়ক। যেহেতু আমার 28 এর গুণনীয়কের পরে অন্য কোনো শর্ত দেওয়া নাই, এই জন্য 28 এর সকল গুণনীয়ক নিয়ে আমার এই এ সেটটা গঠিত হলো। আর এই যে এইখান থেকে আমি যে এই যে প্রকাশটা করলাম, এটাকে বলা হলো তালিকা পদ্ধতি। তাহলে এটা আমার কি? তালিকা পদ্ধতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে এইটা আমার কি পদ্ধতি ছিল বলো তো? একটু তোমার স্মরণ করার চেষ্টা করো ভাই। এবং আমি একটু আগে বললাম, তাহলে সেটার এই কি প্রকাশ পদ্ধতি? এটা হচ্ছে গঠন। তাহলে গঠন থেকে আমরা কি শিখলাম? তাহলে একটু আগে শিখলাম তালিকা থেকে গঠন। তো এইভাবে আমরা আমাদের অঙ্কতে আমরা এরকম শর্ত সমাধান করতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন দেখব। আশা করি তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছ। এখন আমি চলে যাচ্ছি আমাদের 3 নম্বর টপিক, সসীম সেট। ঠিক আছে? তো আমাদের ক্লাসের সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, এই কারণে আমি আর দেরি করব না। আমি সংক্ষিপ্ত ভাবে আজকে শেখাবো এবং পরবর্তী ক্লাসে আমরা ডিটেইলসে আরো জানবো ইনশাআল্লাহ। আমরা আজকে শুধু সসীম সেট এবং অসীম সেটের সংজ্ঞাটা এবং কিভাবে প্রকাশ করা হয় এতটুকু শিখবো। পরবর্তী ক্লাসে আমরা এগুলো ব্যাখ্যা আলোচনা দেখব। তাহলে দেখো 3 নাম্বার আমাদের কি আছে? সসীম সেট। সসীম সেট। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে হবে সেট তো আমরা জানি, তাহলে সসীম শব্দের অর্থ কি? এই সসীম শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। সসীম শব্দের অর্থ কি? নির্দিষ্ট। তাহলে সেটের কি নির্দিষ্ট হয়? অবশ্যই উপাদান। তাহলে সসীম তো নির্দিষ্ট, তাহলে সেটা কি নির্দিষ্ট হয়? উপাদান নির্দিষ্ট হয়। তাহলে এখন আমরা
এই দুটাকে বলতে পারি, তাহলে এই দুটাকে আমরা এখন এভাবে বলতে পারি যে উপাদানের ভিত্তিতে সেট দুই প্রকার। কেন বলছি দেখো, তাহলে সসীম মানে কি? নির্দিষ্ট। তাহলে কি নির্দিষ্ট? উপাদান নির্দিষ্ট। তাহলে আমি সংখ্যায় বলতে পারি যে সেটের উপাদানগুলি নির্দিষ্ট তাকে বলা হয় সসীম সেট। আর আমি একই জিনিসটা যদি আমি এখন অসীম সেটের ক্ষেত্রে বলতে চাই, ভালোটার কথা বুঝো। আমি বললাম সসীম মানে নির্দিষ্ট, তাহলে অসীম মানে কি হবে? অবশ্যই অনির্দিষ্ট হবে, তাই কি না? তাহলে কি অনির্দিষ্ট হবে? উপাদান অনির্দিষ্ট হবে। তাহলে দেখো এইখানে আমার উপাদান নির্দিষ্ট, এইখানে উপাদান অনির্দিষ্ট। তাহলে দেখো দুইটা সেটে কিন্তু আমার উপাদানের পরিবর্তন। তাহলে এই কারণে আমি এখানে বলতে পারি উপাদানের ভিত্তিতে আমার সেট হচ্ছে দুই প্রকার। তাহলে পরীক্ষায় তোমাদেরকে বলা হয় যে উপাদানের ভিত্তিতে সেট কত প্রকার? দুই প্রকার। কি কি? সসীম সেট আর অসীম সেট। তো সসীম সেটটা কি? যে সেটের উপাদান নির্দিষ্ট সেটাকে বলা হয় সসীম সেট। আমরা যদি একটু উদাহরণ দেখার চেষ্টা করি, এই 3 নম্বরের উদাহরণটা হবে, দেখো আমি একটা এ সেট যদি লিখি এরকম 1 2 3 4 5, তাহলে এই যে আমি একটা এ সেট লিখলাম, এইটাই হচ্ছে আমার সসীম সেট। কেন? এই সেটের উপাদান নির্দিষ্ট। দেখো আমার কিন্তু সংখ্যা অনেকগুলি, মাইনাস ইনফিনিটিভ থেকে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত কিন্তু অনেক সংখ্যা রয়েছে, তাই না? তাহলে এই মাইনাস ইনফিনিটিভ থেকে পজিটিভ ইনফিনিটিভের মধ্যে থাকা অসংখ্য সংখ্যার মধ্যে থেকে আমি 5টা সংখ্যাকে নির্দিষ্ট করে এখানে আমি লিখলাম। তাহলে এই নির্দিষ্ট করে লেখার কারণে আমার এই সেটটা হবে সসীম সেট। কারণ আমরা এখানে এই সেটে বলে দেওয়া আছে যে আমার এই সেটের উপাদান হবে এই 5টাই, এর বেশি হবে না। কিন্তু একই জিনিসটাই আমি যদি এইভাবে বলি যে 1 2 3 4 5 তারপর ডট 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 ডট, তাহলে এইখানে মানটা এই 5 এর পরে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে পজিটিভ ইনফিনিটিভ, সরি আমার এই 5 এর পরে এই পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা আমার কি হবে? এই বি সেটের উপাদান হবে। এখানে ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে যে এটার কোনো উপাদান নির্দিষ্ট নয়, এই পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা আমার এই সেটের উপাদান। তাহলে এইরকম আকার থাকলে আমরা বলবো অসীম সেট। এখন অসীম সেটের আরেকটা আকার আছে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই সেটের উপাদান কি আমার নির্দিষ্ট নয়, আর এটা হচ্ছে আমার নির্দিষ্ট। তো তার কারণে এটা আমার কি হবে? অসীম সেট। তো অসীম সেটের আরেকটা আকার আছে, আমরা একটু আগে যেটা শিখলাম। কি? আমি যদি একটু সি সেট নামকরণ করি, বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো এই যে এটাও কিন্তু একটা স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমি সাপোজ এখানে দিয়ে দিলাম x, আমি এখানে দিয়ে দিলাম 17। তাহলে দেখো আমার এখানে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, তাহলে এইটা আমার কিন্তু একটা অসীম সেট। কিভাবে? দেখো আমার এখানে বলা হলো যে এই x এর উপাদান নিয়ে আমরা কি করতে হবে? তাহলে এই সি সেটের একটা উপাদান হচ্ছে x, x এর উপাদানে করতে হবে কি আমার এই সেটটা। কিন্তু এখন দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, এখানে বলতে স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে যখন আমার এখানে বললো স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার মানে যতগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে প্রত্যেকটা হবে এই সেটের উপাদান সংখ্যা। তাহলে এই সেটে কি কোনো নির্দিষ্ট উপাদান সংখ্যার কথা বলা আছে? আমি এই শর্তটা মুছে দিলাম, দিয়ে বললাম যে x সাজার x স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে এই যত বিজোড় সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে প্রত্যেকটা কি আবার এই সেটের উপাদান হবে না? তাহলে কি এখানে নির্দিষ্ট আছে? নাই। তাহলে এই সেটের উপাদান কি নির্দিষ্ট নয়। তাহলে নির্দিষ্ট যেহেতু নয়, তাহলে এখন আমার এই সেটটা কি আছে? অসীম সেট। যখনই আমি এখানে একটা শর্ত দিয়ে দিব, সাপোজ দিয়ে দিলাম 7, আর যখন আমি এখানে দিলাম 0 x is greater than 0 is less than 7, আমি যখন এই শর্তটা এখানে দিলাম তখন আমার এটা হয়ে গেল সসীম সেট। কারণ এই x এর উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে এই শর্তের মধ্যে, তখন এটা আমার অসীম সেট আর থাকলো না। কিন্তু যখন আমি
এটা বসে যে শুধু এতটুকু রাখি দিলাম, তখন এটা আমার কি একটা অসীম সেট হইল। তাহলে অসীম সেটের আকার এরকম হতে পারে, অসীম সেটের আকার এরকমও হইতে পারে। তো এই বিষয়টা আমরা আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই সসীম সেট ও অসীম সেট সম্পর্কে আরো ডিটেইলসে জানবো, আরো বিষয়টা ক্লিয়ার হবে। আজকে আমরা যতটুকু শিখলাম, এতটুকুর মধ্যে তোমাদের কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দিবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।